ঘুমাবে না মৌ? মৌসুমী বেগম তার দিকে না ফিরেই নিষ্প্রভ কণ্ঠে উত্তর দিল। না, ঘুম আসছে না। কি নিয়ে এত চিন্তা করছো বলো তো? এবার মৌসুমী বেগম বিছানার দিকে তাকালেন। তার চোখ মুখে লেগে আছে চিন্তার ছাপ স্পষ্ট। তিনি ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বলে উঠলেন, সাহারিয়ার আর মেহুর সম্পর্ক স্বাভাবিক করার জন্য এখানে এসেছি ঠিকই, কিন্তু মনের মধ্যে কেন যেন কু ডাকছে। এই বাড়িটা যে আমার জন্য অভিশপ্ত। আহা মৌ, শুধু শুধু এসব কথা বলো না তো। 28 বছর আগে যেটা হয়েছিল সেটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল। জানি আমি, কিন্তু ওসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। তাহলে? আমি ভাবছি সাহারিয়ার যদি ওই সত্যিটা জানতে পেরে আমাকে ভুল বুঝে, যদি ও আমাকে দূরে সরিয়ে দেয়। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল মৌসুমী বেগমের। আর যাই হোক, ছেলেকে তিনি হারাতে পারবেন না, কোনো মতেই না। বড় আদরের ছেলে তার। নাসিরুদ্দিন চৌধুরী শান্ত স্বরে বললেন, এত বছর ধরে তো তোমার মধ্যে আমি এই ভয়টা দেখিনি, তাহলে হঠাৎ কেন ভয় পাচ্ছ তুমি? সুমিতা, তোমার বোন যে আমায় দু চোখে সহ্য করতে পারে না। যদি কোনোভাবে সাহারিয়ারের সামনে ওই প্রসঙ্গ তুলে কথা বলে। নাসিরুদ্দিন চৌধুরী একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। সুমিতা মৌসুমী বেগমকে তেমন পছন্দ করে না, এটা বাড়ির প্রায় সবাই জানে। কিন্তু এর পেছনের কারণটা খুব কম সংখ্যক মানুষই জানে। নাসিরুদ্দিন চৌধুরী এবার বুঝতে পারলেন তার স্ত্রীর ভেতরের মূল কারণ। তিনি মৌসুমী বেগমের হাত ধরে নরম স্বরে বললেন, তুমি এসব নিয়ে একদম দুশ্চিন্তা করবে না। শাহরিয়ার তোমার ছেলে, ও যার তার কথায় নিজের মাকে নিশ্চয়ই ভুল বুঝবে না। মৌসুমী বেগমও স্বস্তির স্বরে বললেন, হ্যাঁ, সাহারিয়ার আমার ছেলে, শুধু আমার ছেলে। ও আমাকে কখনোই ভুল বুঝবে না। আমি শুধুই দুশ্চিন্তা করছি। রাত আধারির অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে পূর্ব আকাশে সূর্য মামার দেখা মিলল। নীলচে গগনে তার উত্তপ্ত রোদের তাণ্ডব শুরু করল। গ্রামের বড় পুকুরের আচ্ছন্ন পানিতে সূর্যের আলো পড়তেই তা চিকচিক করে উঠল। মৃদুলা হাওয়ায় আশেপাশের গাছগাছালির পাতাগুলো দুলে উঠছে। চৌধুরী নিবাসের সকলে সকালের নাস্তা শেষ করে নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে। 4 দিন বাদে দিঘির বিয়ে। বাড়িটা আত্মীয় স্বজনদের আমেজে ভরে উঠেছে। তবে এত হই হট্টগোল একজন ব্যক্তির মোটেও পছন্দ নয়। সে হলো চৌধুরী বাড়ির বড় ছেলে শাহরিয়ার অরণ্য চৌধুরী। তার শান্ত নীরব পরিবেশ পছন্দ। এমন হইহুল্লোড়ে মেতে থাকা পরিবেশে তার থাকতে ভালো লাগে না, মাথা ধরে যায়, মেজাজ বিগড়ে যায়। তাই তো নিজের ঘরে বসে ল্যাপটপে কাজ করে নিজের সময় পার করছে সে। তার কঠোর মনে তো আছে এক নারীর আনাগোনা, যে নারী তার মনে লুকোচুরি খেলছে। অরণ্য চেয়েও নিজের মনকে সংযত করতে পারছে না তার কাজল কন্যার কথা ভাবা বন্ধ করতে। এর মধ্যে সেদিন মহুয়ার সঙ্গে এমনভাবে কথা বলার পর থেকে মেয়েটা এখন এ ঘরে আসে না বললেই চলে। যখন অরণ্য থাকে না তখনই কেবল আসে। এক প্রকার অরণ্যের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। এখন তো সে লাবণ্যের সাথেই রাতে ঘুমায়। মেয়েটার যে তার উপর অভিমান জমেছে তা অরণ্য বেশ বুঝতে পারছে, কিন্তু এই অভিমান ভাঙানোর কৌশল তো এই গম্ভীর পুরুষটির জানা নেই। অরণ্যের ভাবনার মাঝের ছেদ ঘটিয়ে তার সামনে কেউ একজন কফির মগ ধরল। অরণ্য মাথা উঠিয়ে সামনে তাকাতেই দেখতে পেল তার অভিমানী নারীকে। মেয়েটার মুখের ভাষা নিষ্প্রভ। আগেকার মতো ওই কোমল উজ্জ্বলতা আর উষ্ণতার ভীষণ ঘাটতি লক্ষ্য করল অরণ্য। মেয়েটার হাত থেকে কফির মগটা নিয়ে পাশের টি টেবিলে রাখলো। মহুয়া কোনো প্রকার কথা না বলে ঘর থেকে বেরিয়ে আসতে নিলে অরণ্য আচমকা মহুয়ার হাত ধরে ফেলে। এমন আকস্মিক কাণ্ডে হতবুদ্ধ হয়ে পড়ল তরুণী। ফ্যাল ফ্যাল করে তাকালো অরণ্যের পানে, যেন সে অরণ্যের কাছ থেকে এমন কিছু আশা করেনি। অরণ্য ওর হাত ধরে রেখেই শান্ত স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করল, ইগনোর করছো আমাকে? না। নিষ্প্রভ কণ্ঠে এক শব্দের উত্তর দিল মহুয়া। কিন্তু অরণ্যের বিশ্বাস হলো না। উঠে দাঁড়িয়ে মহুয়াকে নিজের সামনে দাঁড় করালো। নিজের বাদামি বর্ণের চোখ জোড়া আবদ্ধ করলো মহুয়ার কাজল রাঙা কালো চোখে। মহুয়া চেয়েও নিজের চোখ সরাতে পারল না।
অরণ্য শান্ত স্বরে আওড়ালো। তাহলে আমার সাথে কথা বলছো না কেন? মহুয়া ফোঁস করে একটা শ্বাস ছাড়লো, তারপর নিজের হাতখানা অরণ্যের হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আপনি তো সেদিন বলেছেন আপনাকে নিয়ে যেন না ভাবি। এখন আপনাকে নিয়ে ভাবতে হলে তো আপনার সঙ্গে একটু একটু কথা বলতে হবে, তাই না? যেহেতু আপনাকে নিয়ে আমি ভাববো না, তাই আপনার সাথে কথা বলতেও চাইছি না ভাইয়া। অরণ্য থতমত খেয়ে গেল। প্রথম কথাগুলো এত একটা মনোযোগ দিয়ে শোনেনি সে। জানে অভিমানী এমন কিছুই বলবে, কিন্তু শেষ শব্দটি তার কানে গিয়ে টং বাজালো। নিজের ভ্রু কুঁচকে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কি বললে? বললাম আপনি তো শেষ দিকে কি বলে ডাকলে আমায়? ওই তো ভাইয়া বলে রেখেছি। আমি তোমার ভাই? হ্যাঁ, না মানে মহুয়া নিজের মুখ চেপে ধরল। এতক্ষণে হুঁশ ফিরেছে। ইসরে, যত যাই হোক জামাই তো, তাকে এভাবে ভাইয়া বলে ডাকলো। মহুয়ার ইচ্ছে করছে মাটিতে গর্ত খুঁড়ে তাতে লুকিয়ে পড়তে। আর চোখে অরণ্যের দিকে তাকাতেই একটা শুকনো ঢোক গেল। লোকটা কেমন গরম চোখে তার দিকে তাকিয়ে আছে, যেন চোখ দিয়েই ওকে গিলে খাবে। ইস, কি একটা অস্বস্তিকর অবস্থা। মহুয়া কিছু বলার জন্য নিজের মুখ খুলল, কিন্তু অরণ্যের অগ্নিদৃষ্টি দেখেই তার সব কথা গলায় দোলা পাকিয়ে গেল। তখনই আচমকা অরণ্য ওর দু বাহু চেপে ধরল। ব্যথা পাওয়ার মতো নয়, শুধু যতটা চেপে ধরলে পালিয়ে যেতে পারবে না ততটা। মহুয়া হকচকিত দৃষ্টিতে তাকালো অরণ্যের দিকে। অরণ্য ওর দৃষ্টি উপেক্ষা করে ওর একদম মুখের কাছে মুখ নিয়ে গিয়ে দাঁত কটমট করে বলে উঠল। আরেকবার বলো। মহুয়া কিঞ্চিত কেঁপে উঠল। অরণ্য ওর দিকে যেভাবে তাকিয়ে আছে তাতে মহুয়াকে পাগলে কামড়িয়েছে তো, আবার ভাইয়া বলে ডাকতে যাবে। কিন্তু অরণ্য এমন রিয়াক্ট কেন করছে? প্রশ্নটা মাথায় আসতে মহুয়ার চোখ পিটপিট করে তাকালো অরণ্যের পানে। এই লোকটা না ওকে বউ বলে মানে না, তাহলে ও তাকে ভাইয়া বলে ডাকলে তার এত কিসের সমস্যা হচ্ছে? মহুয়া একটা ঢোক গিলে বলল, ভাইয়া। অরণ্যের মেজাজ বিগড়ে গেল। মেয়েটার কি মাথাটা গেছে? ইচ্ছে করছে ওকে তুলে কয়েকটা আছাড় মারতে। অরণ্য এবার কিঞ্চিত শক্ত করে চেপে ধরল মহুয়ার বাহুদয়, আরও শক্ত কণ্ঠে বলল, আমি তোমার কোন জন্মের ভাই লাগে? এই জন্মের হয়তো। কিঞ্চিত সাহস নিয়ে কথাটা বলল মহুয়া। তার তো বেশ ভালোই লাগছে অরণ্যকে চালাতে। লোকটার মনে কি চলছে তা বুঝতে আর বাকি নেই মহুয়ার। ধরে ফেলেছে অরণ্যকে, বুঝে গেছে অরণ্যের চোখের ভাষা, তাই তো এখন কৌশলে কথা বের করতে চাইছে। এদিকে অরণ্যের ইচ্ছা করছে মহুয়াকে ধরে একটা আছাড় মারতে। নিজের স্বামীকে কিনা ভাই বলে সম্বোধন করছে এই মেয়ে। কত বড় সাহস এই পুস্কি মেয়ের! অরণ্য চেঁচিয়ে উঠল, আর একবার ভাই বলে দেখো, তোমার এই হাসির বাচ্চার মতো মুখ ভেঙে আমি ভর্তা বানিয়ে দেবো। আপনি আমায় আবার হাসে বাচ্চা বলে ডাকলেন? আল্লাহ, এই লোকের সমস্যাটা কি? তোমার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নেই, সব সমস্যা তো আপনার। তুমি চুপ করুন তো, লাট সাহেব ব্রিটিশদের বংশধর একটা। আমি কথা বললেও দোষ, না বললেও দোষ, এ কেমন দোটানায় ফেলে আল্লাহ। অরণ্য নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে, তবে সেই সাথে হঠাৎ মনের মাঝে একটা শান্তি অনুভব করলো। ঝগড়া হলেও মেয়েটা অন্তত তার সাথে কথা তো বলছে। ঠোঁটের কোণে এক চিলতে হাসির আভাস ফুটে উঠল। তা চোখ এড়ালো না মহুয়ার। মেয়েটা নিভুনুভু চোখে অরণ্যের দিকে তাকে জিজ্ঞেস করল, কি হলো, আপনি হাসছেন কেন? আমার ইচ্ছা। মহুয়া চোখ উল্টে বিড়বিড় করে বলল, ব্রিটিশ একটা। কিউ হাসের বাচ্চা। অরণ্যের হাঁসের বাচ্চা সম্বন্ধনে মহুয়ার রাগ নাকে এসে জমল। নিজের নাক কুচকে বলল, আল্লাহ আপনার বিচার করুক। তোমরাও। ধুর কচু। মেয়েটাকে রেগে যেতে দেখে অরণ্যের ভীষণ মজা লাগছে। ইচ্ছে করছে শব্দ করে হাসতে, তবুও নিজের হাসি নিয়ন্ত্রণ করতে গম্ভীর ভাব নিয়ে বলল, খাবে না কি কচু? অনেক মজা। না, আমার দরকার নেই আপনার কচু, আপনিই খান। সে তো আমি প্রতিদিনই খাই, তুমি হয়তো লক্ষ্য করনি। অরণ্যের কথায় মহুয়ারও মনে পড়ল অরণ্য তো প্রায় প্রতিদিন ভাতের সঙ্গে কচুর তরকারি খায়। মহুয়া নিজের মুখ বাঁকিয়ে বলল, এত কচুর তরকারি কেমনে খান আপনি? আমার পছন্দের তরকারি। মহুয়া ড্যাব ড্যাব করে তাকালো অরণ্যের দিকে। একটা মানুষের কচুর তরকারি এতটা পছন্দ কিভাবে হতে পারে? মহুয়া নিজেকে অরণ্যের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। ঠিক তখনই বিনা অনুমতিতে লিসা ঘরে প্রবেশ করেই থমকে গেল। চোখ জোড়া ছানাবড়া হয়ে গেল।
অরণ্য মহুয়ার বাহু ধরে দাঁড়িয়ে আছে। দুজনের মধ্যে দূরত্ব অতটাই কম, যেন দেখে মনে হচ্ছে তারা কিস করতেই যাচ্ছিল। লিসা কিঞ্চিত কম্পিত কণ্ঠে বলে উঠল। তোরা কি করছিস? তৃতীয় ব্যক্তির কণ্ঠ কানে আসতেই অরণ্য আর মহুয়া দুজনই চমকে উঠল। চোখ ঘুরিয়ে তাকালো লিসার দিকে। অরণ্যের চোখের রাগের আভাস ফুটে উঠল। গতকাল লিসা মহুয়াকে কালো বলে সম্বোধন করেছে। এই কথাটা মাথায় আসতেই অরণ্য মহুয়াকে নিজের আরেকটু কাছে নিয়ে আসলো। তার মাথায় তো এখন অন্য কিছু চলছে। সে লিসার দিকে তাকিয়ে বলল, রোম্যান্স করছে, তোর কোনো অসুবিধা আছে? অরণ্যের কথায় মহুয়ার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। অবিশ্বাস ও দৃষ্টিতে তাকালো অরণ্যের দিকে। লোকটা এত বড় মিথ্যা কথা বলল। তারা দুজন তো ঝগড়া করছিল, আর এই খাটাস লোকটা কিনা রোমান্স বলে চালিয়ে দিল। সি সি। এদিকে অরণ্যের কথায় লিসার নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিল। ঝলসানো দৃষ্টিতে তাকালো মহুয়ার পানে। অরণ্যের থেকে মহুয়ার প্রতি তার রাগটা বেশি হচ্ছে। সে কিছু বলতে যাবে তার আগে অরণ্য বলল, তুই এখন যা। আমার কথা, না সরি, আমাদের রোমান্স এখনো শেষ হয়নি, তোর সাথে পরে কথা বলবো। অরণ্যের কথায় কিছুটা অপমান বোধ করলো লিসা। তাই আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। রাগে ফুঁসতে ফুঁসতে রুম থেকে বেরিয়ে গেল। সে যেতেই অরণ্য দৃষ্টিপাত করলো মহুয়ার দিকে। মেয়েটা তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। কি হলো, এমন তাকিয়ে আছো কেন? আপনি মিথ্যে কেন বলেন? লিসাপু এখন কিভাবে? মহুয়ার কথায় অরণ্য ক্রু হাসল আর গা ছাড়া ভাব নিয়ে বলল, ওর মাথা, ওর মন, তাই ওর যা ভাবতে ইচ্ছে ভাবুক, তাতে তোমার আর আমার কি? আপনি আসলেই একটা ব্রিটিশদের বংশধর। অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড করেন আপনি। বারান্দায় দাঁড়িয়ে অরণ্য সিগারেট টানছে। মনটা বেশ হালকা হালকা লাগছে। মহুয়ার সঙ্গে ঝগড়া করে হলেও অন্তত কথা তো বলতে পেরেছে, এই ভেবেই মনের মধ্যে একটা শান্তি অনুভব করছে। হঠাৎ ওর হাত থেকে কেউ সিগারেটটা নিয়ে নিচে ফেলে দিল। বিরক্ত হলো অরণ্য। পাশে তাকাতেই আবিষ্কার করলো আরিসকে। অরণ্য বিরক্তির স্বরে বলে উঠল, কি? একটা কথা বলার ছিল তোকে। বলে ফেলো। আরিস একটা শ্বাস নিল। বারান্দার কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে বলল, লিসা তোকে পছন্দ করে। অরণ্য কিছু বলল না। তা দেখে আরিস অবাক না হয়ে পারল না। সে ভেবেছিল অরণ্য অবাক হবে বা কিছু বলবে, কিন্তু অরণ্য সম্পূর্ণ শান্ত। আরিস এবার সিরিয়াস কণ্ঠেই বলল, দেখ, আমি মজা করছি না, ও সত্যিই তোকে পছন্দ করে। এটা সিরিয়াস ভাবে নে ভাই। তো এখন আমি কি করব? আজও অরণ্য আরিসের কাঁধে হাত রেখে বলল, লিসা যদি সত্যি আমার জন্য কোনো অনুভূতি রাখে, তাহলে সে তার জন্য পস্তাবে। একবার যদি মুখ ফুটে বলে যে ও আমায় পছন্দ করে, তাহলে আমি সেদিন ওর সঙ্গে বন্ধুত্ব শেষ করব। বিস্মিত দৃষ্টিতে আরিস অরণ্যের দিকে তাকালো। তা দেখে অরণ্য কিছু বলতে চেয়েও থেমে গেল। না, এখন কাউকে কিছু বলা যাবে না। আগে নিজের অনুভূতি নিয়ে নিজেকে নিশ্চিত হতে হবে। অরণ্যকে চুপচাপ কিছু ভাবতে দেখে আরিস বলে উঠল, একটা কথার উত্তর দে তো। বলো। তুই কি মিহুকে পছন্দ করিস? অরণ্য কিছু মুহূর্ত নিশ্চুপ রইল। তারপর একটা তপ্ত শ্বাস ছেড়ে নিজের ঘরের দিকে হাঁটা ধরল আর আরিসের দিকে না তাকিয়ে বলল, অন্য কোনো দিন না হয় তোর প্রশ্নের উত্তর দেব। রাতের আকাশে তারা মিটমিট করে জ্বলছে, ঠিক যেমন চৌধুরী নিবাস জুড়ে লাগানো ফেরি লাইটগুলো টিপ টিপ করে জ্বলছে। আজ বাড়ির মেয়ের গায়ে হলুদ, আগামীকাল বিয়ে। পুরো বাড়িতে আত্মীয় স্বজনের হাসি আনন্দে ভরে উঠছে। বাড়ির পেছনের বাগানটাতেই মূলত বিয়ের স্টেজ সাজানো হয়েছে। স্টেজ বানানোর দায়িত্ব পড়েছিল আরিস, লাবণ্য আর জিহানের উপর। ছেলে মেয়েগুলো কম যায় না। কি সুন্দর করে সাজিয়েছে স্টেজ খান। বাড়ির এই হইচইয়ের মধ্যেও অরণ্য নিজের ঘরে আছে। জানালার সামনে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। ইদানিং কি একটা তার স্বভাবে পরিণত হয়েছে। সে জানালার পাশে দাঁড়িয়েছিল এমন সময় মহুয়ার ঘরে প্রবেশ করে। কারো উপস্থিতি টের পেয়ে অরণ্য পেছনে ঘুরে দাঁড়ালো না। মহুয়া কিছুটা সামনে এগিয়ে এসে মৃদুস্বরে বলল, মামুনি বলেছে আপনাকে তৈরি হয়ে নিচে যেতে। মহুয়ার মৃদু শব্দ কানে পৌঁছাতেই অরণ্য ধীর গতিতে তার দিকে তাকালো। অরণ্যের হাতে এখনো সিগারেট। তা দেখে মহুয়া 2 কদম দূরে সরে গেল। অরণ্য নিজের ভ্রু কুঁচকালো আর শান্ত স্বরে বলল, তুমি তৈরি হবে না? হব, আপনি যান, তারপর আমি আসছি। ও।
মহু আর কিছু বলল না, চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। অরণ্য সেগুন কাঠের আলমারি থেকে একটা কালো রঙের পাঞ্জাবি বের করে নিল। তার আবার এসব হলুদ সবুজ রঙের পছন্দ না। তার পছন্দের রং বলতে এই একটাই আছে, নীল রং। তবে তার হাতের কাছে এই মুহূর্তে সেই রঙের পাঞ্জাবি নেই, তাই কালো রং দিয়েই কাজ চালিয়ে দেওয়ার কথা ভাবল। সে গিয়ে পাঞ্জাবিটা পরে নিল। আয়নার সামনে চুলগুলো ঠিক করে ঘর থেকে বের হতেই মহুয়ার মুখোমুখি হলো। তাদের মুখে কোনো কথা নেই, দুজনেই নিশ্চুপ। মহুয়ার চোখে এই মুহূর্তে অরণ্যকে খুব সুদর্শন আর আকর্ষণীয় লাগছে। কালো পাঞ্জাবিটা তার ফর্সা গায়ের রঙকে আরো ফুটিয়ে তুলছে। তার চুল, মুখের রেখা আর স্বাভাবিক ভঙ্গি বরাবরের মতোই শক্ত, স্বাভাবিক। খুব বেশি স্টাইল না করেও তাকে আকর্ষণীয় লাগছে। আর সেই স্বাভাবিক আকর্ষণটাই মহুয়ার চোখে বেশি ধরা পড়ছে। মহুয়ার মনে হচ্ছে অরণ্যকে এইভাবে সে প্রথম দেখছে। আগেও দেখেছে, কিন্তু আজকে যেন একটু বেশি খেয়াল করা হচ্ছে। আর দেশের আসার পর এই প্রথম অরণ্য পাঞ্জাবি পরেছে, তাতে অরণ্যের দৃষ্টি আকর্ষণ হবে, এটাই স্বাভাবিক। মহুয়াকে নিজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে অরণ্য নিজের গলা পরিষ্কার করলো আর স্বাভাবিক স্বরে আওড়ালো, কিছু বলবে? না, আপনি নিচে যান। আমতা আমতা করে কথাটা বলল মহুয়া। অরণ্য কয়েক মুহূর্ত মহুয়ার দিকে তাকিয়ে থাকে চলে গেল। মহুয়াও ঘরে গিয়ে দরজা বন্ধ করে তৈরি হতে আরম্ভ করলো। নাসিরউদ্দিন চৌধুরী আর রহমান চৌধুরী বসার ঘরে তাদের কয়েকজন সঙ্গীর সাথে কুশল বিনিময় করতে ব্যস্ত। অরণ্যকে নিচে নামতে দেখে নাসিরউদ্দিন চৌধুরী ছেলেকে তার সাথে বসতে বললেন। অরণ্য তাদের সঙ্গে বসে কথা বলছিল। এমন সময় মৌসুমী বেগম ছেলেকে ডাকায় অরণ্য তাদের কাছ থেকে উঠে গিয়ে হেসেলের দিকে এগিয়ে গেল। মৌসুমী বেগম নিজের হাতের কাজ রেখে অরণ্যর কাছে এসে শান্ত স্বরে বলল, এই বক্সটি রাখো। নিজের শাড়ির আঁচল খুলে তার থেকে একটা বাক্স বের করলেন তিনি, আর তা অরণ্যের হাতে হস্তান্তর করলেন। অরণ্য ভ্রু কুঁচকালো আর জিজ্ঞেস করল। এতে কি আছে আম্মু? মৌসুমী বেগম মৃদু হাসি দিয়ে বললেন, এক জোড়া বালা আছে, বড় বউ হিসেবে তোর দাদি আমায় দিয়েছিল, তাই এখন আমি এটা মেহুকে দিতে চাই। তুমি নিজেই ওকে দিয়ে দাও। না, আমি চাই তুই গিয়ে ওকে পরিয়ে দে। কি দিবি তো? অরণ্য বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। মাকে নাও বলা যাবে না, এই শুভ দিনে মায়ের মন ভাঙার প্রশ্নই ওঠে না। তাই নিজের মনের দ্বিধাকে উপেক্ষা করে অরণ্য শান্ত স্বরে মৌসুমী বেগমকে আশ্বাস দিল, আচ্ছা ঠিক আছে, আমি সময় করে ওকে পড়িয়ে দেব। ছেলের কথায় একটা স্বস্তির শ্বাস ছেড়ে মৌসুমী বেগম আবার নিজের কাজে চলে গেলেন। এদিকে অরণ্য পড়েছে মহা ঝামেলায়। মহুয়ার সামনে গেলেই তার তো হার্টবিট ফাস্ট হয়ে যায়, যেন এই বুঝি বুক ছিঁড়ে বেরিয়ে আসবে। এখন ওকে কিভাবে এই বালাজোড়া পরাবে? তখন অরণ্য দেখলো লাবণ্য আইসক্রিম খেতে খেতে সিঁড়ির দিকে যাচ্ছে। অরণ্য নিজের গলা পরিষ্কার করে শক্ত কণ্ঠে ডাক দিল, বলল, এই লাবু, এদিকে আয় তো। ভাইয়ের শক্ত কণ্ঠ কানে আসতেই লাবণ্য দাঁড়িয়ে পড়ল নিজ স্থানে। পেছনে ঘুরে তাকালো অরণ্যের দিকে। অরণ্যকে হাতের ইশারায় তার দিকে আসতে বলল। লাবণ্য ধীর পায়ে ভাইয়ের সামনে এসে দাঁড়াতেই অরণ্য একই স্বরে বলল, মোহা তৈরি হয়েছে? এতক্ষণে তো হয়ে যাওয়ার কথা। এই বলে ও সিঁড়ির দিকে তাকাতেই দেখতে পেল মহুয়া নিচে নেমে আসছে। লাবণ্য বলে উঠল, ওই তো আসছে। লাবণ্যের দেখা দেখি অরণ্য সিঁড়ির দিকে তাকালো। মুহূর্তের মাঝেই তার চোখ জোড়া সেখানেই থমকে গেল। মহুয়া গোল্ডেন পাড়ের মধ্যে একখানা হলুদ রঙের শাড়ি পরেছে। তার উজ্জ্বল শ্যামলা গায়ের রঙের সাথে বেশ মানিয়েছে। সচরাচর শ্যামলা মেয়েদেরকে এমন উজ্জ্বল রঙে খুব একটা মানায় না, তবে মহুয়ার মাঝে এমন এক অজানা মায়া আছে যা তাকে এই উজ্জ্বল রঙের সাথে আরও বেশি মোহনীয় করে তুলছে। লম্বা চুলগুলো বেনুনি করে তারা কয়েকটি ফুলে গুজে রাখা হয়েছে। মুখে ভারী কোনো প্রসাধনী নেই বললেই চলে। অরণ্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার কাজল কন্যার পানে। মেয়েটাকে এত মায়াময় লাগে যে অরণ্য নিজের চোখ সরাতে পারছে না। তার বুকের মধ্যে কেমন অজানা অনুভূতি হানা দিল। হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছে।
অরণ্য নিজের হাতে থাকা বালার বাক্সটি শক্ত করে চেপে ধরেছে আর মুগ্ধতা মরানো স্বরে বিড়বিড় করে বলে উঠল, যে আমার কাজল কন্যাকে কালো বলে তার চোখ নষ্ট হয়ে যাক। আমার কাজল কন্যার শ্যাম সৌন্দর্যের কাছেও এই সাদা চামড়ার সৌন্দর্যের সম্পূর্ণ মূল্যহীন। অরণ্যকে নিজে নিজে বিড়বিড় করতে দেখে লাবণ্য তাকে হালকা ধাক্কা দিল আর বলল, কিরে, কেন ডাকলি তা তো বললি না ভাই? অরণ্য লাবণ্যকে পাত্তা না দিয়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে। মহুয়া নিচে নামতেই তার পথ আটকালো সে। মহুয়া বিব্রতকর দৃষ্টিতে তাকালো অরণ্যের দিকে। অরণ্য কোনো প্রকার কথা বলার প্রয়োজন বোধ করলো না। নিজের হাতে থাকা বালার বাক্সটি খুলে বালা দুটি নিজের হাতে নিল। তারপর মহুয়ার ডান হাতে আলতো করে ধরল। মেয়েটা অবাক হলো। অবাক চিত্তে তাকালো অরণ্যের পানে। অরণ্য তা দেখে না দেখার ভান ধরল আর একটা বালা মহুয়ার হাতে পরম যত্নে পরিয়ে দিল। তার বাম হাতেও আরেকটা বালা পরিয়ে দিল। বালাজোড়া পরানোর পর অরণ্য ওর দু হাতে ভালোভাবে দেখল। তখন মহুয়া তাকে প্রশ্ন করল। এগুলো কেন? অরণ্য স্বাভাবিক স্বরে জবাব দিল, আম্মু বলেছে তোমায় দিতে। আমায় দিলেই তো হতো, আমি পরে নিতে পারতাম। আমাকে নিজের হাতে তুমি পরিয়ে দিতে বলেছে, তাই পরিয়ে দিয়েছে। আচ্ছা, এবার আমি তাহলে যাই। না। কেন? এখন আর কি বাকি আছে? আছে। কি? অরণ্য উত্তর দিল না। মহুয়ার শাড়ির আঁচল উঠিয়ে ওর মাথায় ঘোমটা দিয়ে দিল। মহুয়া চমকে উঠল। ভাবলো লোকটার কি মাথাটা গেছে? আজ এত দরদ কেন দেখাচ্ছে ওর প্রতি? অরণ্য দু পা পিছিয়ে গিয়ে মহুয়ার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করল। তার অধর কোণে হাসির পল্লব ফুটে উঠল। তা দেখে মহুয়া আরো অবাক হলো। লোকটা হাসছে কেন? অদ্ভুত। অরণ্য তপ্ত স্বরে বলল। পারফেক্ট। মহুয়া কপাল কুঁচকে অবুঝ কণ্ঠে বলল, কি? এত কিছু তোমায় বুঝতে হবে না, তুমি এখন যেতে পারো। অদ্ভুত লোক। নিজে নিজে বিড়বিড় করতে করতে মহুয়া প্রস্থান করলো। অরণ্য চলে গেছে বাবা চাচার কাছে। চৌধুরী নিবাসের বাগানখানায় আলো আলোয় ঝলমল করছে। চারিদিকে আত্মীয় স্বজনদের মুখমণ্ডল। সবার মূল কেন্দ্রবিন্দু দিঘি চৌধুরী। দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল। আজ তার গায়ে হলুদ, আগামীকাল তার বিয়ে। সবাই আনন্দ হুল্লোড়ে মেতে উঠেছে। এদিকে বড়রা দিঘিকে হলুদ মাখাচ্ছে, তো অন্যদিকে বাড়ির ছেলে মেয়েরা নাচে গানে মেতে উঠছে। এই আনন্দমুখর পরিবেশের মাঝেও কেউ একজন পুরনো অতীত থেকে কালো পর্দা সরাতে ব্যস্ত হয়ে উঠেছে। সুমিতা বেগম আর মোনালিসা অরণ্যের দাদির পুরনো ঘরে প্রবেশ করেছে। ঘরটাতে অনেক দিন ধরে কেউ প্রবেশ করে না, তাই পরিষ্কার করাও হয় না, যার দরুন পুরো ঘরে ধুলি আর মাকড়সা বাসা বেঁধেছে। তারা ঘরে প্রবেশ করেই এগিয়ে গেল অরণ্যের দাদির আলমারির দিকে। সুমিতার হাতে আলমারির চাবি দেখে লিসা কিঞ্চিত অবাক হলো আর বলল, এটা তো আমি জলিখা আন্টির কাছে দেখেছিলাম। তুমি কোথা থেকে পেয়েছো আন্টি? সুমিতা বেগম আলমারির দিকে এগিয়ে গিয়ে বলল, মিথ্যা বলে নিয়ে এসেছি। এই বলেই তিনি চাবিটা দিয়ে আলমারি খুললেন আর কিছুক্ষণ জিনিসপত্র ঘাটাঘাটি করে আচমকাই একটা ফটো অ্যালবাম বের করে আনলো আলমারি থেকে। তা দেখে লিসা জিজ্ঞেস করলো, কি আছে এতে? আসল অস্ত্র। অর্থাৎ? এই অ্যালবামে এমন কিছু আছে যা অরণ্য আর মৌসুমীর সম্পর্কে ফাটল ধরাবে। লিসা এবার বিরক্ত হলো আর বলল, আমি মহুয়া আর শাহরিয়ারকে আলাদা করতে চাই। শাহরিয়ার আর মৌসুমী আন্টির মাঝে ঝামেলা পাকানোর করে ইচ্ছে নেই আমার। ধুর বোকামে, তোমার মৌসুমী আন্টির পছন্দের ব্যক্তিকে বলো তো? মহুয়া? একদম। আর একবার যদি অরণ্য আর মৌসুমীর মাঝে ফাটল ধরাতে পারি, তাহলে মহুয়া আর অরণ্যের সম্পর্কেও ফাটল ধরাতে বেশি সময় লাগবে না। লিসা কিছু মুহূর্ত চুপ রইল। সুমিতা বেগম কথা ভুল কিছু বলেনি, তবে ওর মনে কৌতূহল জেগে উঠছে এই অ্যালবামে কি আছে তা জানার জন্য। তাই ও সুমিতা বেগমকে জিজ্ঞেস করলো, এতে কি আছে আন্টি? এমন অতীতে যা এত বছর ধরে অরণ্যের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু আগামীকাল দিঘির বিয়ের পরে হবে সেই বিষয়ে ধামাকা। আমার এতদিনের ইচ্ছা অবশেষে পূরণ হবে। এই বলে একটা হাসি দিলেন। তার এত দিনের ইচ্ছা আগামীকাল পূর্ণ হবে। আগামীকাল তিনি মৌসুমী বেগমের সবচেয়ে বড় দুর্বলতা এবার সামনে নিয়ে আসবে।
রাত এখন 1:25। পুকুর পাড়ের জায়গাটা অস্বাভাবিকভাবে স্থির হয়ে আছে। বাগানে গায়ে হলুদের কোলাহল, হাসি, আলোক ঝলক সব শেষ হয়ে এখন পরিবেশ সম্পূর্ণ শান্ত। চারপাশে কেবল অন্ধকার আর নরম বাতাস বয়ে চলছে। পানির গায়ে চাঁদের স্পষ্ট প্রতিচ্ছবি কেঁপে কেঁপে উঠছে, আর সেই সাথে পেঁচা আর ঝিঝি পোকার ডাক পরিবেশকে আরো মোহনীয় করে তুলছে। জিহানের ঘুম আসছে না, তাই অস্বস্তি নিয়ে ধীরে ধীরে বাগান পেরিয়ে পুকুর ঘাটের দিকে এগিয়ে এলো এই নীরবতা একটু শান্তি খুঁজে নিতে। ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে সে কিছুক্ষণ পানির দিকে তাকিয়ে রইল, কিন্তু অদ্ভুতভাবে তার মনটা স্থির হচ্ছে না। ঠিক তখনই এই গভীর নীরবতার মাঝখানে একটা ভাঙ্গা গলা তার কানে আসে, চাপা স্বর, যেন কেউ তর্ক করছে কিংবা কষ্টে কিছু বলার চেষ্টা করছে। জিহানের ভ্রু কুঁচকে ফেলে। আওয়াজটা ঠিক কোথা থেকে আসছে তা বুঝতে না পেরে সে চারপাশে তাকালো। অন্ধকারে চোখ বোলাতেই তার চোখ আটকে গেল সামনের ঝোপের দিকে। সেখানে যেন কারা নড়াচড়া করছে। জিহানের ভেতরে কৌতূহল আর অজানা এক অসহনীয় সংকেত একসাথে কাজ করতে লাগলো। সে সাবধানে পা ফেলতে ফেলতে ঝোপের দিকে এগোতে শুরু করলো, যেন কোনো শব্দ না হয়। যতই সে ঝোপের কাছে পৌঁছাচ্ছে ততই সে চাপা আওয়াজগুলো স্পষ্ট হতে থাকে। কেউ যেন বারবার বাধা দিচ্ছে, আর অন্য কেউ সেটা উপেক্ষা করে এগিয়ে আসছে। আরও কাছে যেতেই দৃশ্যটা পরিষ্কার হয়ে উঠল জিহানের চোখে। এটা তো রুহানি, তার চেনা মুখ, কিন্তু এই মুহূর্তে আতঙ্কে ভরা মেয়েটার মুখখানি। আর তার সামনে একটা ছেলে যে জোর করে তাকে চেপে ধরার চেষ্টা করছে। রুহানি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছে প্রতিবার, কিন্তু ছেলেটার আচরণে থামার কোনো লক্ষণই নেই। এই দৃশ্যটা কয়েক সেকেন্ডের জন্য জিহানকে স্থির করে দেয়, যেন তার মাথা পুরোপুরি শূন্য হয়ে যায়। পরের মুহূর্তে তার ভেতরের রক্ত যেন টকবক করে উঠল। মাথার ভেতর কোনো চিন্তা না রেখে সে দ্রুত এগিয়ে গেল। পায়ের শব্দ এবার আর লুকানোর চেষ্টা করলো না, বরং ইচ্ছে করেই জোরে ফেলল। সেই শব্দে রুহানির সামনে থাকা ছেলেটা একটু চমকে উঠে পিছনে তাকালো, আর রুহানিও জিহানকে দেখে এক মুহূর্তের জন্য আশার আলো খুঁজে পেল। রুহানির চোখে এক ঝলক স্বস্তি আর আশার ছায়া দেখা দেয়। জিহান সামনে এসে দাঁড়ায় দৃঢ়ভাবে, তার চোখে স্পষ্ট কঠোরতা, কোনো দ্বিধা নেই। জিহান এক ঝটকায় রুহানিকে ওই ছেলের বাঁধন থেকে মুক্ত করে নিজের পাশে এনে দাঁড় করায়, আর ছেলেটার দিকে শক্ত দৃষ্টিতে তাকিয়ে কঠোর কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, কে তুই? ওর সাথে এমন আচরণ করার মানে কি? ছেলেটিও কটমট দৃষ্টিতে জিহানের দিকে তাকায়, যেন এমন সময় জিহানের উপস্থিতি তার মোটেও পছন্দ হয়নি। সে রাগান্বিত স্বরে বলেন, ওর হবু বর প্রীতম। জিহান প্রীতমের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করল, তারপর একই কণ্ঠে বলল, ও, তার মানে তুই সেই মাদকে আসক্ত ব্যক্তি যার সঙ্গে রুহির বিয়ে ঠিক হয়ে আবার ভেঙেছিল? মুখ সামলে কথা বল। ওকে আমি নিয়ে যাবে, বিয়ে করব ওকে। কথাটা শুনে জিহানের চোখ জোড়া রক্তিম হয়ে উঠল। সে আচমকাই প্রীতমের মুখে একটা পাঞ্চ মারল। তাল সামলাতে না পেরে প্রীতম মাটিতে পড়ে গেল। রুহানিও এবার অবাক হলো খুব। ও ভাবেনি জিহান এমন কিছু করে বসবে। জিহান আরও কয়েকটা পাঞ্চ মারল প্রীতমকে। রুহানি কোনোভাবে তাকে থামালো, আর অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, জিহান আর মিঠু না, তুমি ঝামেলা বাড়াচ্ছ। জিহান রুহানির দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালো। তা দেখে রুহানিও ভয় পেয়ে গেল। জিহান এর আগে সে কখনো এতটা রেগে যেতে দেখেনি। জিহান প্রীতমকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো, আর রুহানির হাত ধরে প্রীতমের উদ্দেশ্যে বলে উঠল, খুব ইচ্ছে না রুহিকে বিয়ে করার? তোর এই ইচ্ছা যেন ইচ্ছে হয়ে যায় সেই ব্যবস্থা এবার আমি করব। আমি বেঁচে থাকতে এই জীবনে তুই আর ওর ধারে কাছেও আসতে পারবি না। এই বলে জিহান রুহানিকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। এদিকে প্রীতমের নাক মুখ ফেটে একাকার। সে ক্রোধান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইল জিহান আর রুহানির যাওয়ার দিকে। গ্রামের কাঁচা রাস্তার সীমান্ত পেরিয়ে গাঢ় সবুজ রঙের জিপ শহরের রাস্তায় পাড়ি জমিয়েছে। আকাশে চন্দ্রমামা এখনো কাঁসার থালার মতো জ্বলজ্বল করছে। তার সঙ্গে সাই দিয়েছে দূরের মিটিমিটি করে জ্বলতে থাকা তারাকুঞ্জ। রাস্তার চারপাশে সবটাই অন্ধকারে মোড়ানো।
কিছুটা দূরত্ব অতিক্রম করার পর স্টিল লাইটের আলো একটু সামনের রাস্তাটা দেখা যাচ্ছে। রাস্তা সম্পূর্ণ মানবশূন্য, মাঝে মাঝে দু একটা গাড়ির আনাগোনা, যা জিপের স্পিডের সঙ্গে মিলিয়ে শো শো করে আসা বাতাস বারবার মুখের সাথে যেন বাড়ি খাচ্ছে। জিপের ড্রাইভিং সিটে বসে আছে অরণ্য, আর তার পাশের সিটে বসে আছে চিন্তায় মগ্ন মহুয়া। উজ্জ্বল শ্যামলা মুখখানা চিন্তায় কেমন ক্লান্ত লাগছে। তাদের পেছনের সিটে বসে আছে ঘুমে টলতে থাকা আরিস, লাবণ্য। অরণ্য গাড়ির স্পিড বাড়িয়ে দেয়, আবার আর চোখে কয়েকবার পরোক্ষ করলো বউকে। মেয়েটার মুখখানা চিন্তায় কেমন চুপসে গেছে। ইস, কি মায়া সেই মুখশ্রীতে। ইচ্ছে করছে এভাবেই অনন্তকাল মেয়েটার মুখের পানে তাকাতে, কিন্তু ওই উচ্চিংড়ে ছোট ভাইটার জন্য এখন তাও করতে পারবে না অরণ্য। ভাবনার মাঝেই সে জিপের ব্রেক কষলো, তা থামলো। তাতে মহুয়ার সঙ্গে পেছনের সিটে ঝিমুতে থাকা আরিস আর লাবণ্য চমকে ওঠে। সামনে তাকাতেই দেখে একটা মাঝারি আকৃতির সাইনবোর্ডে লেখা কাজী অফিস। অরণ্য বাদে বাকি তিনজন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। অরণ্য নিজের সিট বেল্ট খুলে জিপ থেকে নামতে নামতে ব্যস্ত স্বরে বলল, হাঁ করে তাকিয়ে না থেকে নামো, আমরা চলে এসেছি। কাজী অফিসে? এখানে কেন এনেছেন? আমাদের তো জিহান ভাই আর রুহানির কাছে যাওয়ার কথা ছিল। মহুয়ার বিব্রতকর কণ্ঠ শ্রবণপাত হতেই অরণ্য তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তার এমন সুচালো দৃষ্টি দেখে মহুয়া একটা শুকনো ঢোক গিলল। অরণ্য নিজের পকেটের হাত গুজে গম্ভীর কণ্ঠে বলে উঠল, ভেতরে চলো। আদেশ জারি করলো যেন। তার উপর আর কেউ কথা বলার সাহস পেল না। সবাই এক এক করে গাড়ি থেকে নেমে পড়ল। মহুয়া, আরিস আর লাবণ্য ধীর পায়ে অরণ্যর পিছু পিছু কাজী অফিসের ভেতরে প্রবেশ করলো। এত রাতেও যে কাজী অফিস খোলা আছে তা একটু অদ্ভুত লাগলো তাদের কাছে। তবে কেউ কোনো কথা বলার সাহস করলো না। ভেতরে যেতেই দেখতে পেল জিহান আর রুহানি একটা দু সিটের শক্ত সোফাতে বসে আছে। তারা বেশি অবাক হলো রুহানিকে লাল বেনারসিতে দেখে। মহুয়া আর লাবণ্য দ্রুত তার দিকে এগিয়ে গেল। লাবণ্যের চোখে ঘুম ইতিমধ্যেই হাওয়া হয়ে গেছে। সে বিচলিত স্বরে বলল, এসব কি হচ্ছে রুহানি? তুই এই বিয়ের শাড়ি কেন পরেছিস? আর এই কাজী অফিসে কেন এসেছিস তোরা? বিয়ে করবো তাই। পেছন থেকে জেহানের শান্ত কণ্ঠস্বর কানে আসতে বিস্ময় নিয়ে তার দিকে তাকালো মহুয়া আর রুহানি। সাথে আরিজও কিঞ্চিত অবাক হলো আর জিজ্ঞেস করলো, বিয়ে করবি মানে? সিম্পল, আমি রুহিকে বিয়ে করব, তাই কাজে অফিসে এসেছি। আরিস এবার ভরকে গেল। একবার তাকালো রুহানির দিকে, অতঃপর জিহানের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, বিয়ে কোনো ছেলে খেলা নয় জিহান। বাড়ির কাউকে না জানিয়ে এভাবে বিয়ে করা মোটেও উচিত না। বাড়ির কাউকে এখন জানানোর সময় নেই, পরে নর্মাল হলে সব জানিয়ে দেব। জিহানের কথায় ফুপিয়ে কেঁদে উঠল রুহানি। তা দেখে মহুয়া আর লাবণ্যকে সামলানোর চেষ্টা করলো। ওরা বুঝতে পারছে না কিছু। জিহান হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিল? এমন তো না যে তার আর রুহানির প্রেমের সম্পর্ক ছিল। তাহলে কেন? রুহানিকে কাঁদতে দেখে জিহান তাতে দাঁত চেপে বলে উঠল, পুরো রাস্তা কান্না করে আমার মাথা ব্যথা করে দিয়েছিস, এখন আবার শুরু করলি? এবার কিন্তু তুলে একটা আছাড় মারবো। ওর এমন আগুনে ঘি ঢালার মতো কথা শুনে রুহানির কান্নার বেগ আরো বেড়ে গেল। জিহান আবার কিছু বলতে যাবে তার আগে মহুয়া সাহস করে বলল, ওকে ভয় দেখাচ্ছ কেন তুমি ছোট ভাইয়া? এতে করে ও তোমাকে একদমই বিয়ে করতে চাইবে না। না করতে চাইলে জোর করে বিয়ে করব। মহুয়াও জিহানের কথার পাল্টা জবাব দিল, এখন যা করছো তা কি ওর ইচ্ছে মতো করছো? এখনো তো জোরই করছো। ভাবিমণি। জিহান কথা শেষ করার পূর্বেই অরণ্য সেখানে একজন হুজুর নিয়ে হাজির হয় আর শীতল স্বরে সবার উদ্দেশ্যে বলে, তোমাদের ঝগড়া পরে করো, আগে বিয়েটা হয়ে যেতে দাও। হুজুর বেশিক্ষণ এখানে থাকবে না। সবাই চুপ হয়ে যায়। জিহান আর রুহানিকে নিয়ে আবার ওই শক্ত সোফাতে বসানো হয়। রুহানি অসহায় কণ্ঠে বলে, আমাকে বিয়ে করে কেন নিজের জীবন নষ্ট করতে চাইছো জিহান? এখনো সময় আছে, ভেবে দেখো। মেয়েটার কথায় এবার আর জিহান রাগ দেখালো না। শান্ত দৃষ্টি নিয়ে তাকালো ওর বানে। মেয়ের চোখে ভয় আর অনিশ্চয়তা দেখতে পাচ্ছে সে। আর এই অনিশ্চয়তাই জিহানের মনের তেজকে আরো বাড়িয়ে দিচ্ছে। সে অত্যন্ত স্বরে বলল, ভালোবাসি তাই বিয়ে করব। আর কিছু জানতে চাস?
তোকে বিয়ে করব মানে তোকেই করব। এখন কবুল বল রুহ। এই বলেই সে আলতো করে নিজের হাতের মাঝে রুহানির কোমল হাতটা পুড়ে নিল। রুহানি অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে জিহানের দিকে। ছেলেটা কি ওকে ভালোবাসে? এটা সত্য, কিন্তু জিহান তো কখনো তাকে এই নিয়ে কিছু বলেনি বা এমন কোনো আচরণও করেনি যাতে বোঝা যায় যে সে তাকে ভালোবাসে। কিছু বুঝে উঠতে পারল না রুহানি। পরিবেশটা কেমন যেন দম ধরে আছে। সকলের মাঝে এক ধরনের অনিশ্চয়তা আর উৎকণ্ঠা কাজ করছে, কিন্তু জিহানের মাঝে এর ছিটে ফোটাও দেখা মিলল না। সে একদম শান্ত, নিশ্চিত। ভবিষ্যতে কি আছে তা সে জানে না, আর জানতেও চায় না। এই মুহূর্তে তার রুহানিকে সে নিজের স্ত্রী রূপে পাবে, এতেই সে আনন্দিত। এই মেয়েটাকে তো সে আর 1 বা 2 দিন ধরে ভালোবাসে না, বরং তার এই ভালোবাসা গত 4 বছরের। নিজের হৃদয়ের মাঝে একটু একটু করে বুনছে ভালোবাসার জাল, আর তার রুহানিকে সে নিজের করে পাবে। এর থেকে আনন্দের আর কিছুই হতে পারে না। পরিস্থিতি অস্থিরতা কাটিয়ে একরাশ অনিশ্চয়তা নিয়ে বিয়ে সম্পূর্ণ হলো। কবুল বলার সময় আর সাইন করার সময় রুহানির হৃৎপিণ্ড ড্রিম ড্রিম করে বাদ্যযন্ত্রের মতো বাজছিল। তবু মনের অনিশ্চয়তা নিয়ে সে জিহানের সঙ্গে নতুন জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করার জন্য পা বাড়ালো। ভোরের আলো ফুটতে আর বেশি সময় নেই। সময়টা যে কখন চলে গেল কেউ যেন টেরও পেল না। আরিস আর লাবণ্য গিয়ে জিহানের গাড়িতে বসলো। ওরা যেতে যেতে শুনবে আসল কাহিনী কি, যার জন্য এত তাড়াহুড়া করে বিয়ে করার লাগলো। এদিকে ওরা গাড়ি করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। অন্যদিকে অরণ্য কাজী আর হুজুরকে বিদায় দিয়ে জিপের সামনে আসতেই দেখতে পেল মহুয়া সেখানে দাঁড়িয়ে আছে। মেয়েটার কাজল রাঙা চোখ জোড়া আবদ্ধ হয়ে আছে অরণ্যের দিকে। অরণ্য এসে ওর সম্মুখে দাঁড়ালো আর শান্ত কণ্ঠে বলল, কিছু বলবে? ছোট ভাইয়া হঠাৎ কেন রুকে বিয়ে করলো, আর আপনিও তাকে কোনো বাধা দিলেন না কেন? প্রশ্ন শুনে কয়েক সেকেন্ড চুপ রইল অরণ্য। তারপর আচমকাই নিজের মুখ ঝুঁকিয়ে আনলো মহুয়ার মুখের নিকট। চোখে চোখ পড়তেই মহুয়া কিঞ্চিত ইতস্তত হয়ে গেল। তা দেখে অধর কোণে হাসি রেখা ফুটে উঠল অরণ্যের। গাড়ির 2 সাইডে হাত রাখল, মহুয়াকে নিজের মাঝখানে আটকে নিল। এতে ভরকে গেল মেয়েটা। বড় বড় চোখে তাকালো অরণ্যের বাণে। তাতে অরণ্যের মুখভঙ্গির কোনো পরিবর্তন ঘটল না। সে স্বাভাবিক স্বরে বলে উঠল, জিহান রুহকে 4 বছর ধরে ভালোবাসে। যখন জানতে বলে রুহের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে, তখন রুহের খুশির জন্য নিজের অনুভূতিকে নিজের মনেই লুকিয়ে রাখলো আমার ভাইটা। কিন্তু এখন বিয়ে ভেঙে দেওয়ার কারণে ওই ছেলেটা রুহের ক্ষতি করতে চেয়েছে, হয়তো ভবিষ্যতেও চাইবে। তাই জিহান রুহকে বিয়ে করে নিজের কাছে রাখতে চায়। ভালোবাসেছে, বড্ড বেশি ভালোবাসে রুহকে। মহুয়া শুনল, সবটা চুপচাপ শুনল। একটা ভালো লাগা কাজ করলো তার মধ্যে। মুখে একটা মিশ্র হাসির রেখা ফুটে উঠল লালচে অধরে। অস্পষ্ট সুরে বলল, ইস, সবাই যদি ছোট ভাইয়ার মতো ভালোবাসতে পারতো। অরণ্য নিজের ভ্রুটা কুঁচকে ফেলল। মহুয়ার কথাটা কেন যেন পছন্দ হলো না তার। জিহানের জন্য এই প্রশংসা কেন যেন নিতে পারল না অরণ্য। মনের মধ্যে একটা ঈর্ষা জেগে উঠল, তবে তা মুখে বহিঃপ্রকাশ ঘটল না। অরণ্য মহুয়ার দিকে আরও ঝুঁকে পড়ল। তাদের মধ্যকার দূরত্ব এই কয়েক ইঞ্চি মাত্র। অরণ্য আর একটু ঝুঁকে পড়লেই তার অধর স্পর্শ করবে মহুয়ার লালচে অধর। মেয়েটা ঘাবড়ে গেল। লোকটা কি করতে চাইছে? চোখের ভাষায় তা মহুয়া বুঝতে পারছে না। মেয়েটার মুখখানি কেমন শুকিয়ে আছে। অরণ্য কর্কশ কণ্ঠে আওড়ালো, যদি তোমাকে কি এমন করে ভালোবাসে, তাহলে তুমি কি এমন ভালোবাসা চাও? মহুয়া চমকিত দৃষ্টিতে তাকালো অরণ্যের দিকে। কি বলল অরণ্য? এমন কথার মানে কি? মেয়েটা অস্পষ্ট সুরে বলল, কেই বা বাসবে এমন ভালো আমায়? যদি কেউ বাসে। মেয়েটার গলা কেমন শুকিয়ে আসছে, কি বলবে বুঝতে পারছে না। অধৈর্যরা কেমন কেঁপে কেঁপে উঠছে, কণ্ঠনালী আড়ষ্ট হয়ে আসছে তার। অরণ্যের দৃষ্টি নেমে এলো মহুয়ার কাঁপতে থাকা অধর যুগলে। ওগুলো কেমন যেন অরণ্যকে আকৃষ্ট করছে। নিজের হাত শক্ত হয়ে এলো গাড়ির দুপাশে, যেন সে তার সুপ্ত কামনাকে নিয়ন্ত্রণ করার প্রয়াস চালাচ্ছে। মহুয়া কম্পিত স্বরে বলে উঠল, কে বাসবে? আমার মতো অভাগীকে ভালোবাসার মতো কেউ কি আছে নাকি? বাক্যটা কর্ণকুহরে পৌঁছাতেই অরণ্যের বক্ষ পিঞ্জরে ব্যথা অনুভব করলো সে। এ কেমন অনুভূতি? একটা শুকনো ঢোক গিলল অরণ্য।
তার দৃষ্টি বারবার আকর্ষিত হচ্ছে তরুণীর কম্পিত লালচে অধর কুঞ্জ। অরণ্য নিজের দৃষ্টি পুনরায় মহুয়ার চোখে নিবদ্ধ করল আর ভেজা স্বরে পুনরায় বলল, যদি কেউ ভালোবাসে তাহলে নিজেকে সবচেয়ে ভাগ্যবতী মনে করব। অরণ্য কয়েক মুহূর্ত চুপ রইল, তারপর সোজা হয়ে দাঁড়ালো। মুহূর্তের মাঝেই দুজনের মধ্যে চলতে থাকা অদৃশ্য অস্ত্রতার ইতি ঘটল। অরণ্য নিজের সিটের দিকে এগিয়ে যেতে যেতে শান্ত স্বরে বলে উঠল, তবে তাই হোক, ভাগ্যবতী হওয়ার জন্য প্রস্তুত হও কাজল কন্যা। মহুয়া থ হয়ে গেল। কি বলল অরণ্য? ভাগ্যবতী হওয়ার জন্য প্রস্তুত হতে হবে বলল তাকে? লোকটা কি বুঝাতে চাইল? তবে কি নিজের মাথাটা একটা ঝাঁকি দিল সে। কি যে হচ্ছে সব তার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। লজ্জা পাওয়ার বদলে এবার কেমন যেন বিরক্ত লাগছে মহুয়ার। এই লোকটা বুঝি সোজা কথা বলতে পারে না, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে কেন? ওর এই ছোট্ট মাথায় যে তার বলা কথাগুলো ঢুকে না। জিহান, রুহানি, আরিস, লাবণ্য, অরণ্য আর মহুয়া বাড়ি এসেছে ভোর 5টার সময়। ফজরের ওয়াক্তের নামাজ পড়ে রহমান চৌধুরী আর নাসিরউদ্দিন চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে দেখতে পেয়েছিলেন অরণ্যের জিপ আর গাড়ি বাড়িতে প্রবেশ করছে। নাসিরউদ্দিন চৌধুরী ওদের কথায় গিয়েছে জিজ্ঞেস করতেই জিহান একখান ডাহা মিথ্যা কথা বলে দেয়। বলে যে ওরা একটু ভোরবেলা গ্রামের পরিবেশ দেখতে কেমন লাগে তা দেখতে গিয়েছিল। নাসিরউদ্দিন চৌধুরী আরও কিছু জিজ্ঞেস করতে গেলেই ওরা ঘুমের নামে করে দ্রুত কেটে পড়ে। বিয়ের কথাটা সম্পূর্ণ আড়াল করে রাখে সবাই। দিঘির বিয়েটা ভালো ভালোই হয়ে গেলে তখন না হয় সবাইকে আরামসে বলা যাবে। এখন দুপুরবেলা কাঠফাটা রোদে সকলে ঘেমে একাকার। কি এক অসহ্যকর অবস্থা। বেশিরভাগ ক্ষেত্রেই গ্রামের বিয়েগুলো হয় দিনের বেলাতে, অর্থাৎ দুপুরের দিকে। দিঘির বিয়েতেও তার ব্যতিক্রম নয়। বরপক্ষরা বাগান সাজানো স্টেজে বসে আছে, দিঘিকেও সাজিয়ে গুজিয়ে আনা হয় স্টেজে। তারপর বেশ সুন্দরভাবেই ও নির্বিঘ্নেই দিঘি আর রাজীবের বিয়েটা সম্পূর্ণ হয়েছে। বিদায়ের সময় এলে সবাই ভীষণ মন খারাপ হয়। বাবা মাকে জড়িয়ে দিঘি খুব কান্না করছে। ওকে এমন কান্না করতে দেখে রোহানির বুকটা কেমন কুকড়ে ওঠে। ওর আর জিহানের বিয়ের ব্যাপারটা জানাজানি হলে তো ওকেও এমন করে ওর মায়ের কাছ থেকে বিদায় নিতে হবে। ওর তো মা ছাড়া আর কেউ নেই। বাবাকে হারিয়ে এই মাকে আঁকড়ে ধরেই তো বেঁচে আছে ও। এই মাকে ছেড়ে ও থাকবে কিভাবে? এ কথা মাথায় আসতেই চোখ জোড়া অশ্রুসিক্ত হয়ে উঠল তার। তবে পাশে মহুয়া আর লাবণ্য থাকায় ওকে তখনকার মতো সামলে নেয়। দিঘির বিদায়ের পর এক এক করে সকল আত্মীয় বিদায় নেয়। রমরমা চৌধুরী নিবাস হঠাৎ কেমন ফাঁকা হয়ে যায়। হাসি আনন্দে বাড়িটা হঠাৎই কেমন নিশ্চুপ হয়ে গেছে। ক্লান্ত শরীর নিয়ে যে যার ঘরে চলে গেছে। সকাল থেকে কত ধকল গেছে। এদিকে লাবণ্য রাইতাকে নিয়ে গেছে বাগানের আম পারবে বলে। এই মেয়েটার ভণ্ডামি যেন আর কমে না। আর রাইতা বড় বোনটার বিয়ে হয়ে গেল, কথায় একটু কাঁদবে, ভদ্র শান্ত মেয়ের মতো একটু বসে থাকবে তা না, তিনি গেছে তার লাবণ্য আপুর সঙ্গে আম পাড়তে। আম গাছের নিচে দাঁড়িয়ে দুজন ভাবছিল কে গাছে উঠবে। রাইতা বলল ও গাছে উঠবে, যেহেতু ও গাছে উঠতে পারে। কিন্তু লাবণ্য জেদ ধরল আজকে সে গাছে উঠবে। বড় আপুর জেদের কাছে হেরে গেল রাইতা। তাই লাবণ্যকে গাছে উঠতে সাহায্য করে নিচে দাঁড়িয়ে রইল। পুকুর ঘাটে দাঁড়িয়েছিল আরিস। তখন কারো কথা শুনে বাগানের দিকে তাকাতেই দেখতে পেল রাইতা সেখানে দাঁড়িয়ে আছে, আম গাছের নিচে দাঁড়িয়ে উপরে তাকিয়ে কাকে যেন কিছু বলছে। মনে কৌতূহল জেগে উঠল আরিজের। দিন দুপুরে আবার পিচ্চিটাকে জিনে ধরল না তো? এই ভেবে আরিস পুকুর ঘাট থেকে উঠে সোজা বাগানের আম গাছের দিকে এগিয়ে এলো। এসেই রায়তার পেছনে দাঁড়ালো। নিজের উপর কারো ছায়া পড়তেই রায়তা পেছন ঘুরে তাকায়। আরিসকে দেখে ভয় পেয়ে গেল। ভাবছে এই চুপি চুপি আম পাড়ার কথাটা আরে যদি বাড়িতে কাউকে বলে দেয় তাহলে তো মা ওকে ভীষণ বকবে। তাই নিজেকে বাঁচাতে ওই পিচ্চি বেচারি লাবণ্যকে একা রেখে দৌড় লাগালো বাড়ির ভেতর। আরিস ওর যাওয়ার দিকে তাকে বিড়বিড় করে উঠল, আমি কি ভূত নাকি রে ভাই? এমন ভয় পেয়ে দৌড় দেওয়ার কি আছে? অদ্ভুত পোলা পাইন। আরিস গাছের উপরে লাবণ্যকে দেখে চমকে ওঠে। এই মেয়েটা গাছে উঠলো কেমন করে?
জিনে ধরলো নাকি ওকে? আরিস চেঁচিয়ে উঠল। এই বান্দরনি, তুই গাছে উঠলি কেমনে? জিনে ধরছ তোরে? হঠাৎই কোনো পুরুষের কণ্ঠস্বর শুনে চমকে উঠল লাবণ্য, আর তাল সামলাতে না পেরে নিচে পড়ে যেতে নেয়, কিন্তু মাটিতে পড়ে হাত পা ভাঙ্গার পূর্বেই আরিস ওকে ধরে ফেলে, যার দরুন আরিস ওকে নিয়ে মাটিতে পড়ে। লাবণ্য আরিসের উপরে পড়ায় এইবারের মতো হাত পা ভাঙ্গা থেকে বেঁচে গেছে। এদিকে আরিস চিৎকার করে উঠল, খোদা গো, আমার কোমরটা ভেঙে দিল গো! এই মেয়ে এত ভুটকি কেন তুই? লাবণ্য বড় বড় চোখে তাকালো আরিজের দিকে। আরিজের উপর থেকে উঠতে উঠতে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আরিজের দিকে। ব্যাটার কত বড় সাহস ওকে ভুটকি বলে? কোন দিক দিয়ে ওকে ভুটকির মতো লাগে? একটা 47 কেজি ওজনের মেয়েকে সামলাতে পারে না? লাবণ্য চেঁচিয়ে উঠল ক্ষিপ্ত কণ্ঠে। মেরে একদম তক্তা বানিয়ে দেবো, খারাপ ছেলে কোথাকার। আমাকে কোন দিক দিয়ে ভুটকি লাগে? হ্যাঁ, 47 কেজি ওজনের একটা মেয়েকে ধরতে পারো না, আবার নিজেকে পুরুষ বলো। ঘুষি মেরে তোমার মুখের নকশা চেঞ্জ করে দেব। কি? যত বড় মুখ না তত বড় কথা। খোদা, তোর কপালে জামাই জুটবে না। লাবণ্য বুক বাঁকালো আর উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, তোমার কপালেও বউ চড়বে না। আরিস উঠে ওর সামনে দাঁড়ালো আর লাবণ্যের কপালে একটা টোকা মেরে বলল, কাউকে বিয়ে করতে না পারলে তোকেই করব। তখনই বাড়ির ভেতর থেকে রাইতা দৌড়ে ওদের দিকে আসে। মেয়েটা ওদের সামনে এসে দুদণ্ড শ্বাস ছেড়ে বলল, বাড়ির ভিতরে চলো, ফুপুমণি বলল আগের ফটো অ্যালবাম দেখাবে। গোধূলি বেলা, সূর্য লালচে বর্ণ ধারণ করেছে। আস্তে আস্তে নিজের তেজ হারিয়ে পশ্চিম দিগন্তে ঢলে পড়ছে। তার এক ফালি আলো সোনালি ফসলের উপরে উপসে পড়তেই তারা যেন স্বর্ণের মতো চকচক করে উঠল। মৃদুলা হাওয়া ফসল কেমন দুলছে যেন। দূরে আকাশের পাখিরা ডাক ছেড়ে নিজের ছোট্ট কোটরে ফিরে যাচ্ছে। ফসলের জমির পাশ দিয়ে বয়ে চলা রাস্তা দিয়ে গ্রামের শিশু কিশোর ছুটে যাচ্ছে নিজেদের ঘরে। মাগরিবের আজানের আগে ঘরে যেতে না পারলে যে মা ভীষণ বকুনি দিবেন। ওইদিকে আবার গ্রামের মুরব্বীরা মসজিদের নামাজ আদায়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। চৌধুরী বাড়ির সবাই মাগরিবের নামাজ আদায় করে এসে বসেছে বসার ঘরে। মৌসুমী বেগম, জোলেখা বেগম আর ফরিদা মিলে সন্ধ্যার নাস্তা তৈরি করছে। দিঘিটা না থাকায় বাড়িটা কেমন শূন্য শূন্য লাগছে। নাসিরউদ্দিন চৌধুরী আর রহমান চৌধুরী বসার ঘরের এক কোনায় থাকা টি টেবিলের পাশে বসে কিছু হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত। ওইদিকে সুস্মিতা বেগম বাড়ির ছেলে মেয়েদের নিয়ে একখান পুরনো অ্যালবাম হাতে নিয়ে বসেছেন। সবাই বেশ আগ্রহ নিয়েই তার চারপাশে গোল করে বসেছে। তিনি এক একটা করে পাতা উল্টে তাতে কে আছে, কখন ছবিটা তোলা হয়েছে তা নিয়ে বলছে। সবাই তা শুনছেও। যদিও অরণ্যের এসবে কোনো আগ্রহ নেই, তবু ফুপুকে বারণ করতে পারেনি, তাই বাধ্য হয়ে সবার সাথে বসেছে। কিন্তু তার দৃষ্টি সম্পূর্ণ মহুয়ার মাঝে নিবদ্ধ। সে খুঁটিয়ে খুঁটিয়ে তার কাজল কন্যাকে পর্যবেক্ষণ করছে। মেয়েটা বেশ আগ্রহ নিয়ে ফুপুর কথা শুনছে। তার লালচে অধরে লেগে আছে একখান ক্ষীণ অথচ মোহনীয় হাসির রেখা, যেই হাসি বারবার আকৃষ্ট করছে অরণ্যকে। সুমিতা বেগম অ্যালবামের এক পর্যায়ে এসে কিঞ্চিত হাসলেন, তারপর বললেন, এটা বড় ভাইয়া, অরণ্য আর মৌসুমী ভাবি। সবাই দেখলো ছবিখানা বেশ সুন্দর। অরণ্যের বয়স হয়তো তখন 4 বছর ছিল। একটা কালো রঙের বাচ্চাদের স্যুট পরিহিত, বেশ কিউট লাগছিল তাকে। লাবণ্য মন্তব্য করে বলল, ভাইয়া তো ছোটবেলায় অনেক গুলোমুলো ছিল ফুপু, একদম টমেটোর মতো। লাবণ্যের মন্তব্য শুনে সবাই হেসে উঠল। এদিকে অরণ্য নিজের দৃষ্টি মহুয়ার কাছ থেকে সরিয়ে লাবণ্যর পানে তাক করল, যেন চোখ দিয়েই ওকে ভস্ম করে দিবে। তা দেখে লাবণ্য নিজের জিভ কাটল। সুস্মিতা বেগম অ্যালবামের পরবর্তী পাতা উল্টাতেই আবিষ্কার করলেন আরেকখানা ফটো। ওখানে নাসিরউদ্দিন চৌধুরী অরণ্য, যার বয়স 6 কি 7 মাস হবে, তাকে কোলে নিয়ে অন্য কেউ। পরনে নীল শাড়ি, ঠোঁটের কোমল হাসি, আর দৃষ্টি অরণ্যের মাঝে আটকে আছে। সুস্মিতা বেগমের ঠোঁটের হাসি আরো গাঢ় ও রহস্যময় হয়ে উঠল। তিনি নিজের হাসি বজায় রেখে বললেন, এ তো আরেকটা ফটো, বড় ভাইয়া, অরণ্য আর বড় ভাবি। তার কথায় অরণ্যবাদে বাকিরা কপাল কুঁচকে ফেলল, কারণ অরণ্যের ছবিগুলোর দিকে না তাকিয়ে মহুয়ার দিকে তাকিয়ে আছে। জিহান একবার ছবিটার দিকে তাকিয়ে আবার সুস্মিতা বেগমের দিকে তাকালেন আর বিব্রতকর কণ্ঠে বলে উঠল,
এটা তোর মা না ফুপু, এটা বড় খালামণি। সুস্মিতা বেগম অরণ্যের দিকে তাকিয়ে ক্ষীণ হাসি দিয়ে বললেন। এটা বড় ভাবি, অরণ্যর মা। অরণ্যের কানে কথাটা পৌঁছাতেই সে তড়িৎ বেগে তাকালো এলবামের দিকে। দেখতে পেল সেখানে তার বাবা, সে আর তার বড় খালামণি মানে সাথী। অরণ্য সুস্মিতার দিকে তাকিয়ে শক্ত স্বরে বলল, তোমার চশমা ব্যবহার করা উচিত ফুপু। এখানে মা নয়, বরং বড় খালামণি। অরণ্য আর জিহানের কথায় সুস্মিতা বেগমের চোখে কেমন পৈশাচিক আনন্দের অগ্নি স্ফটিক ফুটে উঠল। তবে তা কাউকে বুঝতে না দিয়ে তিনি চমকে ওঠার মতো করে বললেন, ইস, আমি তো ভুলেই গেছিলাম। এটা তো তোমাদেরকে জানানো বারণ ছিল। দেখেছিস, আমি তো ভুলেই গেছিলাম। কি ভুলে গিয়েছিলেন ফুপু? মহুয়া পাশ থেকে ভ্রু কুঁচকে তাকিয়ে কথাটা জিজ্ঞেস করলো সুমিতা বেগমকে। কিন্তু সুমিতা বেগম ওর প্রশ্নের জবাব দিলেন না, যেন তিনি ওর প্রশ্ন শুনতেই পেলেন না। তাই দেখে অরণ্য বলল, ও কিছু জিজ্ঞেস করছে, উত্তর দাও। সুমিতা বেগম মনমরা মুখ করে বললেন, এখন যখন ছবিটা দেখেই ফেলেছিস, তখন আর লুকিয়ে রেখে কোনো লাভ নেই। আসলে সাথী হলো তোর মা। তোর বাবার সঙ্গে মৌসুমের বিয়ে হওয়ার আগেই সাথীর সঙ্গে বিয়ে হয়েছিল, কিন্তু তুই জন্ম হওয়ার বছরখানেক পর যখন সাথী মরে যায়, তখন বড় ভাইয়ার সঙ্গে মৌসুমের বিয়ে হয়। সুমিতা বেগমের কথা শুনে সবাই নিস্তব্ধ হয়ে যায়। কি বলবে তা কেউই বুঝে উঠতে পারছে না। এদিকে মনালিসাও বড়সড় রকমের একটা শক খায়, কারণ সুমিতা বেগম তাকে আগে এমন কিছুই জানায়নি। ও ভেবেছিল অ্যালবামে হয়তো অন্য কিছু থাকবে, কিন্তু এই অ্যালবামে যে এত বড় সত্যি লুকিয়ে আছে তা সে কল্পনাও করেনি। অরণ্য কয়েক মুহূর্তের জন্য থমকে গেছে, হাত পা বরফের মতো জমে গেছে, যেন মনে হচ্ছে ফুপু তাদের সাথে মজা করছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই ছবিটির দিকে। তখনই রান্নাঘর থেকে মৌসুমী বেগম, জুলেখা বেগম আর ফরিদা নাস্তা নিয়ে বসার ঘরেই আসছিল। মৌসুমী বেগমের চোখ পড়ল সুমিতার হাতের দিকে। সঙ্গে সঙ্গে বিস্ময় আর অজানা ভয়ে তার চক্ষুদ্বয় বড় বড় হয়ে গেল। হাতে থাকা নাস্তার ট্রে খান হাত থেকে পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সেই ঝনঝন শব্দ কানে আসতেই সেখানে উপস্থিত সকলের দৃষ্টি গেল মৌসুমী বেগমের দিকে। এতক্ষণে নাসিরউদ্দিন চৌধুরী আর রহমান চৌধুরীও সেদিকে দৃষ্টিপাত করলেন। সুমিতার হাতে সেই পুরনো অ্যালবাম দেখে দু ভাই চমকে ওঠে। দ্রুত নিজেদের বসার স্থান ত্যাগ করে সেদিকে এগিয়ে যায়। মৌসুমী বেগম চেঁচিয়ে বলে উঠলেন, এই অ্যালবাম তুমি কেন বের করেছো সুমিতা? তোমাকে আলমারির চাবি কে দিয়েছে? প্রশ্নটা ইতি টেনে মৌসুমী বেগম দ্রুত পায়ে এগিয়ে এলেন সুমিতার কাছে থেকে অ্যালবামটা নিতে। তার বুক কেমন কাঁপছে, ভয়ে তার হাত পা শীতল হয়ে আসছে। হঠাৎই তিনি থেমে গেলেন, অনুভব করলেন তার হাত কেউ পেছন থেকে ধরে রেখেছে। তাই তিনি পেছন ঘুরে তাকালেন, দেখলেন অরণ্য তার হাত ধরে দাঁড়িয়ে আছে। চোখ জোড়া কেমন লালচে বর্ণ ধারণ করেছে, দেখেই বোঝা যাচ্ছে সে অসম্ভব রকমের রেগে আছে। মৌসুমী বেগম কিছু বলতে যাবেন তার আগেই অরণ্য শীতল স্বরে আওড়ালো, ফুপু যা বলছে তা কি সত্যি আম্মু? মৌসুমী বেগম একটা শুকনো ঢোক গিলল আর কাঁপা স্বরে বললেন, কি বলেছে ও? অরণ্য পূর্বের ন্যায় শীতল স্বরে বলল, সাথী খালামণি আমার মা, তুমি নাও। এটা কি সত্যি? তীব্র ব্যথায় বুকটা মোচড় দিয়ে উঠল মৌসুমী বেগমের। যে ভয়টা তিনি এত বছর ধরে পেয়ে এসেছিলেন আজ তা সত্য হলো। যে অতীত তারা এত বছর ধরে অরণ্যের কাছ থেকে লুকিয়ে এসেছে তা আজ ওর সামনে চলে এলো। পরিস্থিতি সামাল দিতে নাসিরউদ্দিন চৌধুরী শান্ত স্বরে বলে উঠলেন, আহা শাহরিয়ার, ও হয়তো মজা করেছে। আমি আমার মায়ের সঙ্গে কথা বলছি আব্বু, মাঝখানে কেউ আসবে না তোমরা। অরণ্য শীতল স্বরে বলল। অরণ্যর পক্ষ থেকে অমল শীতল বাণী শুনে নাসিরউদ্দিন চৌধুরী আর নিজের কথা কন্টিনিউ করতে পারলেন না। চুপ হয়ে দাঁড়ালেন ভাইয়ের নিকট। অরণ্য মৌসুমী বেগমের দিকে তাকিয়ে আছে। তার চোখে রাগ আর উৎকণ্ঠা উভয়ই বিরাজ করছে। মৌসুমী বেগম তা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। তিনি একবার তাকালেন সুমিতার দিকে। তার চোখে সুমিতা বেগমের প্রতি এক প্রকার অসন্তুষ্টির পূর্ণ ছাপ ছড়িয়ে রয়েছে। অতঃপর তিনি তাকালেন তার ছেলের দিকে আর বললেন, হ্যাঁ, এটা সত্য। আমি তোর আপন মা না, বড় আপাই তোর জন্মদাত্রী মা। মুহূর্তের মাঝে অরণ্যের পুরো পৃথিবী যেন থমকে গেল। পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নিজেকে কেমন উন্মাদ পাগল বলে মনে হচ্ছে তার কাছে।
সব কিছু তছনছ করে দিতে ইচ্ছা করছে। তবে কি সে এত বছর এক মিথ্যার মধ্য দিয়ে বসবাস করে এসেছে? অশ্রুসিক্ত নয়নে তাকালো সে মৌসুমী বেগমের দিকে। ছেলের চোখে অশ্রু দেখে মায়ের বুক কেঁপে উঠল। ইচ্ছে করলো ছেলেটাকে নিজের বুকে জড়িয়ে নিতে, কিন্তু সে জানে অরণ্য তাকে আজ এমন কিছু করতেই দেবে না। ছেলেটা আঘাত পেয়েছে, ভীষণভাবে আঘাত পেয়েছে। অরণ্য নিজের হাত সরিয়ে আনলো মৌসুমী বেগমের হাত থেকে। আচমকাই ধপ করে বসে পড়ল ফ্লোরে। সবাই তার জন্য উৎকীর্ণ হলো, তবে কাছে যাওয়ার সাহস পেল না। মৌসুমী বেগমের চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। ছেলের কষ্ট যে মায়ের বুকে কাঁদে। জন্ম না দিক, কিন্তু সেই ছোট থেকে তো তিনি ওকে মায়ের স্নেহে মমতা দিয়ে বড় করেছেন। কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি, কখনো ওকে বুঝতেই দেয়নি যে উনি ওর নিজের মা নন। মৌসুমী বেগমও হাঁটু মুড়ে বসে পড়লেন ছেলের সামনে। অরণ্য তার দিকে না তাকিয়ে বলে উঠল, কেন এত বছর ধরে সত্যিটা আমার কাছ থেকে লুকালে? কেন বললে না তুমি আমার মা নও? মৌসুমী বেগম এবার শব্দ করে কেঁদে উঠলেন আর বললেন, ভয় পেতাম যে। কিসের ভয়? তোকে হারানোর ভয়। অরণ্য মুখ তুলে মৌসুমী বেগমের দিকে তাকালো। মায়ের চোখে জল দেখে বুকটা কেমন কেঁপে উঠল। তবে আজ ওর সকল প্রশ্নের জবাব চাই, ও জিজ্ঞেস করল। কেন? মৌসুমী বেগম উত্তর দিতে পারলেন না, চুপ করে রইলেন। তাই দেখে নাসিরউদ্দিন চৌধুরী কাছে এগিয়ে এলেন। চশমা খুলে নিজের চোখের জল মুছে বললেন, আমার আর সাথীর বিয়ের 1.5 বছরের মাথায় তোর জন্ম হয়। তোর বয়স যখন 8.5 মাস, তখন সাথীর 2টো কিডনি নষ্ট হয়ে যায়, আর 3 মাসের মাথায় ও মারা যায়। তুই তখন দুধের শিশু। রহমানও তখন বিয়ে করেনি, সুমিতাও বেশ ছোট। আমি আর বাবা তো কাজে বাইরে থাকতাম। মা সংসারের সব কাজ শেষ করে তোকে সামলাতে হিমশিম খেয়ে যেত। তখন তোর দাদা আর নানা মিলে মৌসুমীর সঙ্গে আমার বিয়ে ঠিক করে। মৌসুমীর চঞ্চল স্বভাবের কারণে আমার ওকে পছন্দ ছিল না, কিন্তু তোর কথা ভেবে বিয়ে করতে হয় ওকে। বিয়ের পর তোকে ও নিজের আপন ছেলের মতো করে আগলে রাখতে শুরু করে। আস্তে আস্তে আমার আর ওর সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে। একদিনও হঠাৎই আমার কাছে আর্জি যায়, আমি বা বাড়ির কেউ যেন কখনো তোকে একথা না জানায় যে মৌসুমী তোর আপন মানা, বরং তুই ওর বোনের ছেলে। ও তোকে হারানোর ভয় পেত। ভাবতো বড় হয়ে যদি তুই জানতে পারিস যে ও তোর সৎ মা, তাহলে ওকে নিজের মায়ের মতো ভালোবাসবি না। অরণ্য কয়েক মুহূর্ত চুপ রইল। পুরো বসার ঘর কেমন নির্বিচ্ছিন্ন হয়ে পড়ল। সবার চোখ মুখে উদ্গ্রীন্নতার আমাবস্যা ছড়িয়ে আসে। তারপর আচমকাই অরণ্য ক্ষীণ স্বরে হেসে উঠল। সবাই বিস্মিত চাহনিতে তার দিকে তাকালো। অরণ্য বলল, এর জন্য তোমরা আমার কাছ থেকে আমার নিজের মায়ের পরিচয় লুকিয়ে রেখেছিলে? সিরিয়াসলি, এই সাহস তোমাদের কে দিয়েছে? বজ্রকণ্ঠে চেঁচিয়ে উঠল অরণ্য। তার এমন রূপ দেখে সবাই কেঁপে উঠল। মৌসুমী বেগম ছেলের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। অরণ্যের দিকে তাকিয়ে বলে উঠল, এখন যদি আমি তুমি আগের মতো ভালো না বাসি, এখন যদি আমি তুমি নিজের সৎমা ভাবি, তাহলে কি করবে তুমি আম্মু? বুকের ভেতরটা ধক করে উঠল মৌসুমী বেগমের। তিনি অরণ্যের হাত ধরে অস্থির স্বরে বলে উঠলেন, এমনটা বলিস না বাবা, আমি তো তোর মা। বল, তোর মা। অরণ্য নিজের হাত সরিয়ে নিল আর উঠে দাঁড়ালো। একবার মৌসুমী বেগমের দিকে তাকিয়ে অতঃপর কোনো কথা না বলে চলে গেল দোতলায়। মৌসুমী বেগম অনেকবার আকুল স্বরে ডাকলেন ছেলেকে, কিন্তু অরণ্য থামল না। নাসিরউদ্দিন চৌধুরীর কাঁধে মাথা রেখে নীরব হয়ে কাঁদলেন মৌসুমী বেগম। প্রেশার লো হয়ে গেছে তার। কান্নার কারণে চোখ ফুলে উঠেছে। বাড়ির ছেলেমেয়েরাও একটা ঘোরের মধ্যে আছে, কি থেকে কি হয়ে গেল। ওইদিকে মোনালিসা সুমিতা বেগমের পাশে দাঁড়িয়ে ফিসফিস করে জিজ্ঞেস করল, এটা করার কি দরকার ছিল? আর আপনি আমায় এই সম্বন্ধে কিছু জানালেন না? সুমিতা বেগম মুখ বাঁকিয়ে বললেন, জানানোর প্রয়োজন বোধ করিনি, তাই জানাইনি। তুমি অরণ্যকে পেতে চাও, সেই ব্যবস্থা আমি করে দেব। তোমার এসব নিয়ে এত ভাবতে হবে না। তিনি কথা শেষ করতেই দেখতে পেলেন জুলেখা বেগম তার দিকে এগিয়ে আসছে। তার চোখের ভাষা ঠিক বুঝতে পারছে না সুমিতা। জুলেখা বেগম এসে দাঁড়ালেন সুমিতার সামনে। তাকে দেখে মোনালিসা কিঞ্চিত দূরে সরে গেল। আচমকাই জুলেখা বেগম ঠাসিয়ে একটা চর বসিয়ে দিলেন সুমিতার বাম গালে। সুমিতা সহ উপস্থিত সকলে কিংকর্তব্য বিমুখ হয়ে গেল। জুলেখার কাছ থেকে যেন এমন কিছু কখনোই কেউ আশা করেনি। রহমান চৌধুরী কিছু বলার জন্য নিজের মুখ খুললেও
পর মুহূর্তে থেমে যায় ভাইয়ের ইশারায়। জুলেখা বেগমের চোখের ভাষা এবার স্পষ্ট, তার চোখে জড়িয়ে আছে ক্রোধ। তিনি ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন, কি অবাক হলে তো? বাড়ির সব থেকে শান্তশিষ্ট বউয়ের হাতে এমন একখানা চর খাবে তা কখনো কল্পনাও করনি। সুমিতা বেগম কিছু বলতে গিয়েও বলতে পারলেন না, ঢোক গিলে নিলেন। চরটা জুলেখা তাকে এত জোরে দিয়েছে যে তার গালটা ব্যথা করছে। জুলেখা বেগম একই স্বরে বললেন, এর জন্য সেদিন ইনিয়ে বিনিয়ে আমার কাছ থেকে তুমি মায়ের ঘরের আলমারির চাবিটা নিয়েছিলে, তাই না? কি লাভ হলো এগুলো করে? শুধু শুধু কেন মা ছেলে সম্পর্কটা এমন এলোমেলো করে দিলে? সুমিতা বেগম আর চুপ থাকতে পারলেন না, তিনিও চেঁচিয়ে উঠলেন,